ভালো করে বুঝে নাও। শুভ সন্ধ্যা। আর আজকে তোমাদের যে মেন্টরি ক্লাসটা হচ্ছে সেটা যারা ডব্লিউবি প্রিপারেশন নিচ্ছ, সামনে যারা কোনো পরীক্ষা আছে, আর হচ্ছে যারা আপার প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ রাজা রামমোহন রায় টপিক আজকে। আর প্রধানত হচ্ছে যে সমস্ত রাজা রামমোহন রায় থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো প্রধানত সব পরীক্ষায় এসে থাকে, সমস্ত কোয়েশ্চেনগুলো আজকে ডিসকাশন করবো। সাল ওয়াইজ যে সমস্ত কার্যকলাপগুলো উনি করেছিলেন, সমস্ত কার্যকলাপ সেগুলো তার মধ্যে থেকে সালগুলো তুলে একদম, ঠিক আছে? সালগুলো দেবো, তার মধ্যে কোন কোন কার্যকলাপগুলো কোন সালে করেছিলেন সেগুলো আজকে ডিসকাশন করে দেবো। সাল ধরে একদম সাল ভিত্তিক, বোঝা গেছে? পরিষ্কার একদম। তো তোমরা চাইবো ভালো করে দেখে নাও, একদম ক্লিয়ার। যারা অনলাইন ক্লাস করছো তারাও দেখে নাও, যারা অফলাইন করছো তারাও তোমরা ভালো করে দেখে নেবে। কোনো অসুবিধা কিছু হলে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আর চাইবো ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও। এখান থেকে কোনো কোয়েশ্চেন তোমাদের আনকমন আসবে না, আর কোনো কোয়েশ্চেন তোমাদের ডাউট ক্লিয়ার, মানে যেরকম কোয়েশ্চেন থাকবে না যে ডাউট ক্লিয়ার হচ্ছে না। আর যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে জিজ্ঞেস করো, আমি ডাউট ক্লিয়ার করে দেবো একদম। রাজা রামমোহন রায় থেকে এইসব সমস্ত কোয়েশ্চেনগুলো সাধারণত এসে থাকে, তো ভালো করে দেখে নাও একদম। তো রাজা রামমোহন রায় সম্পর্কে প্রথমে আমরা কি জানবো? প্রথমেই জানবো জন্ম কবে, তাই তো? 1772 1772 কি হয়? জন্ম। কত তারিখে হয়? 22শে মে। কত? 22শে মে। বোঝা গেছে? জন্ম হয় কত সালে রাজা রামমোহন রায়ের? জন্ম হচ্ছে 22শে মে, ঠিক আছে? বাবার নাম কি? পিতা হচ্ছে কি নাম? পিতা এবং মাতা। পিতা এবং মাতার নাম কি? পিতার নাম, মাতার নাম হচ্ছে, পিতা হচ্ছে রাধাকান্ত রায়। রাধাকান্ত রায়, বুঝতে পেরেছো? রাধাকান্ত। পিতা হচ্ছে রাধাকান্ত রায়, আর মাতা হচ্ছে কে না? তারিণী দেবী। তারিণী দেবী, বোঝা গেছে? মাতা হচ্ছে তারিণী দেবী, বোঝা গেছে? তাহলে জন্ম কত সালে? 22শে মে 1772 সালে। পিতা হচ্ছে রাধাকান্ত রায় আর মাতা হচ্ছে তারিণী দেবী, পরিষ্কার? আর রাজা রামমোহন রায়ের প্রকৃত নাম হচ্ছে রামমোহন রায়। কি? রামমোহন রায়। এটা হচ্ছে প্রকৃত নাম। রাজা রামমোহন রায় হচ্ছে এটা প্রকৃত নাম, পরিষ্কার? এটা হচ্ছে প্রকৃত নাম। তাহলে রাজা রামমোহন রায়ের জন্ম হচ্ছে 1772 সালে 22শে মে। পিতার নাম কি? রাধাকান্ত রায়। মাতার নাম কি? তারিণী দেবী। আর রাজা রামমোহন রায়ের প্রকৃত নাম কি? রামমোহন রায়। রাজা উপাধি পেয়েছিলেন দ্বিতীয় আকবরের কাছ থেকে। রাজা উপাধি পেয়েছিলেন আকবর, রাজা, এই যে রাজা উপাধি পেয়েছিলেন আকবর দ্বিতীয় কাছ থেকে। আকবর দ্বিতীয়, ঠিক আছে? আকবর দ্বিতীয় কাছ থেকে এই উপাধিটা পেয়েছিলেন। রাজা হচ্ছে উপাধি, বোঝা গেছে? তাহলে রাজা হচ্ছে উপাধি। তাহলে এখানে ভালো করে বোঝানো একদম, কোনো অসুবিধা না থাকে। 1772 সালে রাজা রামমোহন রায়ের জন্ম 22শে মে। পিতা হচ্ছে রাধাকান্ত রায়, মাতা হচ্ছে তারিণী দেবী। রাজা রামমোহন রায়ের প্রকৃত নাম হচ্ছে রামমোহন রায়। উনি কার কাছ থেকে পেয়েছিলেন রাজা উপাধি? কার কাছ থেকে পেয়েছিলেন? সেটা হচ্ছে যে আকবর দ্বিতীয়, মানে দ্বিতীয় আকবরের কাছ থেকে তিনি রাজা উপাধি পেয়েছিলেন। মনে থাকবে? বোঝা গেছে? এই পর্যন্ত পরিষ্কার? বেশ। এবার একটা কথা বলি, দেখ, তখনকার দিনে কি বলতো, একদম যদি আমি কথা বলি, মানে মানুষ তখন একদম কুসংস্কার আচ্ছন্ন ছিল, মানে কুসংস্কারে ভরা ছিল একদম, বোঝা গেছে? কুসংস্কারে ভরা ছিল একদম। তো মানুষের সতীদাহ প্রথা, বিভিন্ন রকম কুসংস্কার কি বলতো মানুষের মধ্যে ঢুকেছিল। সতীদাহ প্রথা সবাই জানো, ঠিক আছে? সতীদাহ প্রথা কি না? সতীদাহ প্রথা হচ্ছে যে স্বামী মারা গেলে স্ত্রীকে সে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারা হতো, তাই তো? এটা হচ্ছে সতীদাহ প্রথা। সেই সমস্ত প্রথা তখনকার দিনে কিন্তু মানে প্রচলিত ছিল। সেই প্রচলিত থাকাকালীন কি হয়, তখন রাজা রামমোহন রায় কি করে জন্মগ্রহণ করেন, এবং তিনি এই সমস্ত কুসংস্কার দূরীকরণ করতে বিভিন্ন রকম পদক্ষেপ নেন। স্কুল স্থাপন, বিভিন্ন বই লেখেন, বিভিন্ন আন্দোলন করেন, বিভিন্ন পত্রিকা লেখেন, বোঝা গেছে? সমস্ত কিছু করেন কি করার জন্য না? এই কুসংস্কারটা কি করার জন্য? দূর করার জন্য, বোঝা গেছে? হট করে একটা মিডিল এজ চলতে যাচ্ছিল, একটা মধ্যযুগ চলতে যাচ্ছিল, হট করে কি হলো? হঠাৎ কে উদ্ভব হলো? রাজা রামমোহন রায় উদ্ভব হলো। তিনি কি করলেন না? আমাদের ভারতে কি করলেন? আধুনিক যুগের সূচনা করলেন। মানুষকে বোঝাতে শিখলেন, মানুষকে ইংরেজি ভাষার প্রসার ঘটাতে শেখালেন, সবাইকে শেখালেন, তাই না? নিজেও ইংরেজি ভাষা শিখলেন, নিজেও মানে অনেকগুলো ভাষা জানতেন, বুঝলেন? 22টা না 23টা ভাষা তিনি জানতেন,
সমস্ত ভাষা তিনি শিখেছিলেন। এই ভাষা শেখার পরে কি করলেন, তিনি সমস্ত কিছুকে মানে কুসংস্কার যে আমাদের সমাজের মধ্যে যেগুলো প্রচলিত ছিল সেগুলো কি বললেন, তুলে দেওয়ার জন্য সমস্ত কিছু আন্দোলন শুরু করলেন, লেখালেখি শুরু করলেন। বোঝা গেছে? এবার আমরা সাল ভিত্তিক দেখে নেবো যে কি কি কাজ করেছিলেন কুসংস্কারগুলো দূর করতে, তিনি কি কি কাজ আমাদের করেছিলেন। বলার অবস্থা খুব খারাপ একদম। বেশ, তাহলে 1772 সাল বলে দিলাম। এরপর আসি 1814 কি করেছিলেন? 1814 তো হচ্ছে কি না পারসেপ্ট অফ জেসাস, পারসেপ্ট অফ জেসাস, ঠিক আছে, পারসেপ্ট অফ জেসাস। এই গ্রন্থটি কি করেছিল? ইংরেজি। এটা কিন্তু ইংরেজি ভাষায়। এটা কি ভাষায়? এটা হচ্ছে ইংরেজি ভাষায়। পারসেপ্ট অফ জেসাস কত সালে রচনা করে? 1814 সালে রচনা করে। বোঝা গেছে? এরপর কি হয় 1814 পর? 1814 পর 1815। 1815 কি হয়? 1815 সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আত্মীয় সভা। কি? আত্মীয় সভা। 1815 হচ্ছে আত্মীয় সভা। পরিষ্কার? 1815 কি আত্মীয় সভা গড়ে তোলেন, প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা। বেশ, 1816 বেদান্ত স্যার। কি? বেদান্ত স্যার। এই বেদান্ত স্যার কি করেন না বঙ্গানুবাদ করেন। কি করেন? ট্রান্সলেট করেন। বাংলাতে কি করেন? ট্রান্সলেট করেন, বঙ্গানুবাদ করেন। কোন ভাষায়? বাংলা ভাষায় বঙ্গানুবাদ করেন। লেখেননি কিন্তু, কি করেছিলেন? বাংলা ভাষায় বঙ্গানুবাদ করেছিলেন। কি? বেদান্ত স্যার বাংলা ভাষায়। ঠিক আছে? কোন ভাষায়? বাংলা ভাষায়। বাংলা ভাষায়। ঠিক আছে, বাংলা ভাষায় কি করেন? সেটা অনুবাদ করেন। 1817 কত? 1817 কি করেন? কট ও মান্ডুক্য। কি করেন? এটাও সেম। এটাও বাংলা ভাষায় কি করেন? অনুবাদ করেন। এটা বাংলা ভাষায় কি করেন? অনুবাদ করেন, বঙ্গানুবাদ করেন। পরিষ্কার? কি কত সালে? 1817 কট ও মান্ডুক্য। 1819 কত? 1819 কি করেন? 1819 হচ্ছে মন্ডুক। মুন্ডুক লিখে দিও না, মুন্ডুক নয়, নয়, মন্ডুক। এটাও কি করেন? সেম। এটাও সেম। বাংলা ভাষায় কি করেন না বঙ্গানুবাদ করেন। বুঝা গেছে? এটাও বাংলা ভাষায় বঙ্গানুবাদ করেন। তাহলে কি কি দেখলাম আমরা? কি কি সাল দেখলাম? প্রথম হচ্ছে দেখে নাও ভালো করে, 1772 জন্ম, 22 মে হচ্ছে জন্ম হচ্ছে ওনার, রাজা রামমোহন রায়ের জন্ম হচ্ছে। 1814 সালে কি করছে? পারসেপ্ট অফ জেসাস ইংরেজি ভাষায় রচনা করছে। পরিষ্কার? 1815 কি করছে? আত্মীয় সভা। 1815 কি আত্মীয় সভা প্রতিষ্ঠা করছে। 1816 কি হচ্ছে? বেদান্ত স্যার বাংলা ভাষায় অনুবাদ করছে। 1817 কি হচ্ছে? কট ও মান্ডুক্য বাংলা ভাষায় রচনা করছে, অনুবাদ করছে। আর 1819 হচ্ছে মন্ডুক বাংলা ভাষায় অনুবাদ করছে। মনে থাকবে কোন সাল? কি কি সাল বললাম? ভালো করে দেখে নাও কি কি সাল বললাম। 1772 জন্ম, 1814 পারসেপ্ট অফ জেসাস, 1815 আত্মীয় সভা, 1816 বেদান্ত স্যার বাংলা ভাষায় অনুবাদ করছে। রচনা করেননি কিন্তু, কি করছে? অনুবাদ করছে। বেশ, 1816 বেদান্ত স্যার, 1817 কি কট ও মান্ডুক্য, আর হচ্ছে 1819 কি মুন্ডক উপনিষদ। মনে থাকবে এই পর্যন্ত? পরিষ্কার? সবার কারো কোনো যদি অসুবিধা থাকে আমাকে বলো, কোনো অসুবিধা থেকে থাকলে আমি বলে দিচ্ছি এখনই। পরিষ্কার? বেশ, মুছে দিলাম। ভালো করে পড়াশোনা করো, আর যারা অনলাইনে আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ক্লাস পাওয়ার জন্য। সামনেই হচ্ছে যে তোমার WAP এক্সাম আছে, আপার প্রাইমারি টেটের এক্সাম আছে। ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্রিপারেশন নাও, সবাই সাফল্য অর্জন করো, এটাই চাইবো। বেশ, এবার হচ্ছে কি কোথায় ছিলাম? 1819 বললাম। এবার হচ্ছে 1800 কত? 1821। 1821 কি হচ্ছে? সংবাদ কৌমুদি। কি? সংবাদ কৌমুদি। সংবাদ কৌমুদি এটা একটা পত্রিকা। এটা কি? একটা পত্রিকা। এই পত্রিকায় তিনি কি করেছিলেন? যে সমস্ত কুসংস্কারগুলো তখনকার দিনে প্রচলিত ছিল সেই কুসংস্কারের বিরুদ্ধে কিন্তু লিখতেন। বিশেষ করে কি সতীদাহ প্রথা নিয়ে প্রচুর পরিমাণে লেখালেখি করতেন, যে এটা অন্যায়। দেখ একটা ভালো কথা বলি, ব্যাপার হচ্ছে যে কি তখনকার দিনে মানুষ কিন্তু বিশাল কুসংস্কারে আবদ্ধ ছিল। কি করতো? দেখ একটা 60 বছরের
বয়স্ক লোকের সাথে প্রথমত হচ্ছে বাল্য বিবাহ হতো। ওই 8 বছরের 9 বছরের পরবর্তীকালে আমি আগের দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়িয়েছি, তখন দেখতে পাবি যে ওই 8 বছরের 9 বছরের একটা বাচ্চা মেয়ে শিশুর সাথে মেয়ের সাথে কি হতো না ওই 20 40 বছরের 50 বছরের একজন মানুষের সাথে বিয়ে হতো। তো কত এজ মানে কতটা এজ ডিস্টেন্স, তাই না? তো সেই প্রথাগুলো কি হতো তুলে দেওয়ার জন্য, সেই সতীদাহ প্রথা তোলার জন্য কি করতো না ওই এই পত্রিকায় লেখালেখি করতো। একজন মানুষ 60 বছর বয়সে একজন 9 বছর 10 বছরের মানে বিয়ে করছে, তাহলে দেখ সেই মানুষটা কতদিন বাঁচবে? 20 বছর বাঁচবে। তাহলে সেই মহিলাটা কত অল্প বয়সে বিধবা হয়ে যাচ্ছে এবং তাকে কি করছে ওই জ্বলন্ত চিতায় তাকে পুড়িয়ে মারা হচ্ছে। সেই প্রথা নিয়ে এই পত্রিকায়, কোন পত্রিকা? সংবাদ কৌমুদী। কি? সংবাদ কৌমুদী, মনে থাকবে, সংবাদ কৌমুদী। এই পত্রিকায় কি করতো? এই সমস্ত কুসংস্কারগুলো নিয়ে লেখালেখি করতো। বোঝা গেছে? এরপর আসছে কি? এরপর হচ্ছে 1822 দু তিনটা কাজ আছে, আমি এবি করে দিচ্ছি। 1822 এ করে দিলাম। প্রথম হচ্ছে 1822 কি, যে নারীদের আগে কি হতো যে নারীদের কোনো সম্পত্তির অধিকার ছিল না। নারীদের বাবা মা যা দিয়ে দিত সেগুলি অধিকার ছিল, কিন্তু স্বামীর সম্পত্তির উপর কি ছিল? কোনো অধিকার ছিল না। তাহলে কি হলো? স্বামীর সম্পত্তির উপর অধিকার আনার জন্য আন্দোলন করলেন। কি? স্ত্রীর সম্পত্তির উপর অধিকার, সম্পত্তির উপর অধিকার। বোঝা গেছে? স্ত্রীর সম্পত্তির উপর অধিকার। বি কি? বি হচ্ছে না মিরাতুল আকবর রচনা করছে। মিরাতুল আকবর, আকবর নয় আকবর, হ, ঠিক আছে? মিরাতুল আকবর। আর সি কি? সি কি হচ্ছে না অ্যাংলো হিন্দু কলেজ। কি? অ্যাংলো হিন্দু কলেজ। অ্যাংলো হিন্দু কলেজ। তিনটে কি কি কাজ বললাম? তাহলে 1822 তিনটে কি কি কাজ? একটা হচ্ছে কি কাজ? একটা হচ্ছে স্ত্রীর সম্পত্তির উপর অধিকার। স্ত্রীর সম্পত্তির উপর অধিকার নিয়ে কি করলেন? আন্দোলন করলেন। স্ত্রীরা যেন তার সম্পত্তির উপর মানে স্বামী যদি মারা যায় তার স্ত্রী যেন তার কি পায়? সম্পত্তি যেন পায়, সেই জন্য কি করলেন? আন্দোলন শুরু করলেন। বোঝা গেছে? বেশ। তারপরে কি 1822 আরেকটা কি কাজ করলেন না মিরাতুল আকবর রচনা করলেন। কি? মিরাতুল আকবর, মিরাতুল আকবর, স্পেলিং ঠিক আছে? মিরাতুল আকবর। আর 1822 আরেকটা কাজ কি? অ্যাংলো হিন্দু কলেজ, অ্যাংলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করলেন। মনে থাকবে? তাহলে 1822 কটা কাজ বললাম? তিনটে কাজ বললাম। বোঝা গেছে? 1822 তিনটে কাজ। একটা হচ্ছে কি নারীর সম্পত্তির উপর স্বামীর সম্পত্তির উপর নারীর অধিকার বা স্ত্রীর অধিকার, তাই তো? মিরাতুল আকবর। আর হচ্ছে যে অ্যাংলো হিন্দু কলেজ। মনে থাকবে? পরিষ্কার? বেশ, তিনটে কাজ বোঝা গেছে। এরপর কি আসছে? এরপর হচ্ছে 1823 কি করলো? সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন আন্দোলন করলেন। সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কি করলেন? আন্দোলন। বোঝা গেছে? আন্দোলন। সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কি আন্দোলন করলেন। বোঝা গেছে? কি কি কাজ করলেন তাহলে ভালো করে একবার দেখে না পরিষ্কার। 1821 সংবাদ কৌমুদী, সেই পত্রিকা কি করছে না বিভিন্ন কুসংস্কার গুলো মেনলি কি করছে না সতীদাহ প্রথা সম্পর্কে লেখালেখি শুরু করছে, মানুষকে জাগ্রত করার চেষ্টা করছে। বোঝা গেছে? বেশ। 1822 কি স্ত্রীর সম্পত্তির উপর স্ত্রীর নয়, হ্যাঁ স্ত্রীর স্বামীর সম্পত্তির উপর স্ত্রীর অধিকার। বোঝা গেছে? স্বামীর। তাহলে 1821 কি সংবাদ কৌমুদী, 1822 কি স্ত্রীর সম্পত্তির উপর কার অধিকার? গোলমাল হলো একটু। বেশ, হ্যাঁ ঠিক আছে। 1821 কি সংবাদ কৌমুদী। আর হচ্ছে কি 1822 স্ত্রী সম্পত্তির অধিকার, মানে স্ত্রীরা যেন স্বামীর কাছ থেকে সম্পত্তির অধিকার পায়, তাই তো? স্ত্রীর সম্পত্তির অধিকার, এই অধিকারটা মানে দেওয়ার জন্য আন্দোলন শুরু করলো, তাই তো? বেশ। তারপর হচ্ছে কি স্ত্রী লিখলো অসুবিধা নেই, স্ত্রীর সম্পত্তির অধিকার, তাই না? স্বামীর অধিকার পাচ্ছে। বোঝা গেছে? তারপর হচ্ছে বি হচ্ছে কি মিরাতুল আকবর। আর সি কি হচ্ছে অ্যাংলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করছে কত সালে? 1822। আর 1823 কি করছে না সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন যেটা ছিল সেটা কি করে সেই সম্পর্কে সেই সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন যে আইনটা ছিল সেটা সম্পর্কে কি করলেন? সেটা আন্দোলন শুরু করলেন যেন আইনটা বন্ধ করা হয়, যে যা খুশি লিখতে পারে, তাই না? কিন্তু সেটাই আইন বেঁধে দিয়েছিল, সবাই সবকিছু লিখতে পারবে না,
কিন্তু সেটা সম্পর্কে কি করলো না একটা আন্দোলন শুরু করলো। বোঝা গেছে? তাহলে তিনটে সাল ক্লিয়ার হলো, 1821, 22, 23, আর 1822 তিনটে কাজ। বোঝা গেছে? মনে থাকবে? মেনলি তো বোঝা যাচ্ছে যে মিরাজুল আকবর কি রচনা করে রাজা রামমোহন রায়। সালটা বলে দিলাম 1822। পরিষ্কার? এবার বলি 1800 কত হলো 23, 1823। এবার বলি 1800 কত 1826। এবার হচ্ছে কত 1826। 1826 কি করে না বেদান্ত কলেজ, কি বেদান্ত বেদান্ত কলেজ, বেদান্ত বেদান্ত কলেজ 1826 কি বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে? 1827 1827 কি করে বজ্রসূচি, বজ্রসূচি বঙ্গানুবাদ করেন। বোঝা গেছে? বজ্রসূচি কি বজ্রসূচি বঙ্গানুবাদ করেন কিসে বাংলায়, বাংলায়। বোঝা গেছে? বাংলায় কি করে অনুবাদ করেন। 1800 কত 1828 কি করেন 1828 হচ্ছে ব্রাহ্ম সভা, কি ব্রাহ্ম সভা 1828 হচ্ছে ব্রাহ্ম সভা। পরিষ্কার? এবার আসি মেন 1829 কি সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা নিবারণ, সতীদাহ প্রথা বন্ধ। বোঝা গেছে? সতীদাহ প্রথা বন্ধ। এবার বলি সতীদাহ প্রথা একটা দেখ কতটা মানে বুক কেঁপে যাবে শুনলে। তখনকার দিনে যখন স্বামী মারা যেত স্ত্রীকে তো পোড়ানো হতো ওই যে চিতায়, যে একদম যে জ্বলন্ত কি হচ্ছে চিতায় কি হতো স্ত্রীকে শুধু পুড়িয়ে মারা হতো। এবার একটা জ্বলন্ত মানুষকে যদি পুড়িয়ে মারা হয় তার কতটা চিৎকার, তাই না? তার কতটা চিৎকার, সেই চিৎকারকে যেন কম লাগে মানুষের কানে, যেন সেই চিৎকার কম যায় তার জন্য ঢাক ঢোল সব কাঁসর ওই বাজানো এইসব বাজানো হতো। মানে মানুষের ওই যে চিৎকারটা, মানুষের চিৎকারটা, ওই যে মহিলার চিৎকার, এই যে বাচ্চা মেয়েটার চিৎকার, সেই চিৎকার যেন মানুষের কানে না যায় তার জন্য কি করা হলো ঢাক ঢোল বাজানো হতো। কতটা নৃশংসভাবে হত্যা বলা যেতে পারে। কুসংস্কার মানুষের মধ্যে কিভাবে এখনো পর্যন্ত আগেকার দিনে ছিল, তাই না? এখনো মানুষের মধ্যে কিছু কিছু কুসংস্কার আছে এখনো, তাই না? এখনো কিছু কিছু বাল্য বিবাহ চলছে, তাই না? তা সেই দেখ ভাব একবার যে জ্বলন্ত চিতায় সেই মহিলাটাকে পুড়িয়ে মারা হচ্ছে, সেই স্ত্রীকে পুড়িয়ে মারা হচ্ছে, এবং তার চিৎকার যেন কানে না আসে তার জন্য কি করছে না একদম ঢাক ঢোল বাজিয়ে একদম সেটাকে কি করছে না বন্ধ করার চেষ্টা করছে। বোঝা গেছে? মানে ভাবলেও কেমন অবাক লাগে, তাই না? মানুষ কিভাবে কুসংস্কারে আবদ্ধ ছিল। আর এটা একটা কথা বলি, যারা পিএইচডি লেভেলে পড়াশোনা করছো, যারা পরবর্তীকালে স্টাডি করবে, তারা দেখবে যে সতীদাহ প্রথা তাদের কি মানে হতো যাদের সম্পত্তি কম, মানে সম্পত্তির একটা ব্যাপার ছিল, মানে পাওয়ার কম ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু লোয়ার কাস্টদের বেশি কিন্তু সতীদাহ প্রথা হতো, হায়ার কাস্টদের কিন্তু হতো না। যারা একটু সমাজে ধনী ব্যক্তি ছিল, তাই না, তাদের কিন্তু অতটা হতো না। তাদের হতো যারা হচ্ছে সমাজে নিচু শ্রেণী, তাদের ক্ষেত্রে কিন্তু সতীদাহ প্রথা বেশি হতো। তাদের বলার কেউ ছিল না, তারা আটকাতে পারতো না। কিন্তু যারা ওই উঁচু শ্রেণীর লোক ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই সতীদাহ প্রথা অতটা হতো না। বোঝা গেছে? আমি যখন পিএইচডি লেভেলে ক্লাসটা করিয়ে দেবো তখন আমি বলে দেবো যে কি, বা যারা নেট স্টাডি দেয় তাদের সঙ্গে যখন ক্লাসটা করিয়ে দেবো তখন আমি কিন্তু বলে দেবো যে কেসগুলো কি আছে ডিটেলসে। বোঝা গেছে? বেশ, তাহলে 1829 খ্রিস্টাব্দে তারিখ কত? তারিখ হচ্ছে কত 4 ডিসেম্বর। কত? 4 ডিসেম্বর। 4 ডিসেম্বর কি করেছিল 1829-এ 300 জনের স্বাক্ষরে একটা অ্যাপ্লিকেশন পাঠানো হয়েছিল। বোঝা গেছে? 300 জনের অ্যাপ্লিকেশন লর্ড উইলিয়াম বেন্টিং। বোঝা গেছে? বেন্টিং এর কাছে কি হলো পাঠানো হলো 300 জনের স্বাক্ষর করে একটা কি অ্যাপ্লিকেশন। কি বলা হলো যে এই সতীদাহ প্রথা যেন বন্ধ করা হয়। বোঝা গেছে? উইলিয়াম বেন্টিং রায় দিলেন এবং উইলিয়াম বেন্টিং এর কি হলো সহায়তায় কি হলো না এই সতীদাহ প্রথা বন্ধ হলো। কবে পাস হলো আইনটা? কবে পাস হলো না 4 ডিসেম্বর। কবে? 4 ডিসেম্বর। বুঝলে কত নম্বর রেগুলেশন? কত নম্বর রেগুলেশন? 17 নম্বর রেগুলেশন। কত নম্বর রেগুলেশন? 17 নম্বর রেগুলেশন। এই প্রশ্নটা এসএসসি না এসএলএসটি তে এবারে এসেছিল যে কত নম্বর রেগুলেশনে সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল। সেটা কত নম্বর রেগুলেশন? 17 নম্বর রেগুলেশনে। কত তারিখ? 4 ডিসেম্বর। কবে? 4 ডিসেম্বর। কত সাল? 1829 সাল। মনে থাকবে? পরিষ্কার সবার? কিছু অসুবিধা? বেশ, এরপর আসি 1833। এরপর 1833 মৃত্যু হয়। 1833 কি হয়? মৃত্যু হয়। বোঝা গেছে? কবে মৃত্যু হয়? 27
সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর, বুঝলে 27শে সেপ্টেম্বর মৃত্যু হয়, পরিষ্কার 27শে সেপ্টেম্বর। আর একটা হচ্ছে 1964, 1964 কি হলো না ডাক টিকিট, কি ডাক টিকিট ওনার নামে, ডাক টিকিট, ডাক টিকিটে কি না ওনাকে সম্মান জানাতে আমাদের ভারতীয় সরকার কি করলো না একটা সেই ডাক টিকিট পাস করলো, কত সালে 1964 সালে, ওনাকে সম্মান দেওয়ার জন্য যে এই ডাক টিকিট পাস করলো, বোঝা গেছে। আর একবার আমি বলে দিচ্ছি তাহলে কি উনি 1826-এ কি বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করলেন, 1827-এ কি হলো বজ্রসূচি বাংলায় অনুবাদ করলেন, 1828 কি করলেন ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করলেন, ব্রাহ্ম সমাজ নয় কিন্তু ব্রাহ্ম সভা, 1829 কি করলেন সতীদাহ প্রথা বন্ধ করলেন, কবে কত উইলিয়াম বেন্টিং এর সহায়তায় কি হলো না 4 ডিসেম্বর 17 নম্বর রেগুলেশন দ্বারা আইন কি হলো, আইন কি হলো, আইন জারি করা হলো যে সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ, মানে আর স্ত্রীকে তার স্বামীর সাথে জ্বালানো যাবে না, ওই চিতায় জ্বালানো যাবে না, ওই নৃশংসভাবে হত্যা করা যাবে না, সমাজে এটা খারাপ দিক, তাই তো বেশ। আর একটা 1833 হলো ওনার মৃত্যু হলো, বোঝা গেছে 27শে সেপ্টেম্বর ওনার মৃত্যু হলো, মেনিনজাইটিস না কি একটা ওনার মৃত্যু হয়, বোঝা গেছে বেশ। আর 1964 সালে কি হলো ওনার ভারতীয় সরকার ওনার সম্মানার্থে কি করে ডাক টিকিট পাস করলো, পরিষ্কার বোঝা গেছে। আর কিছু অসুবিধা, আর কিছু অসুবিধা নেই তো বেশ, আমি একবার রিভাইজ করে দিচ্ছি, ওকে বেশ। আর একটা কথা আমি বলে দিই, এর মাঝে একটা কথা বলে দিই, সাহেব ভালো লাগছে ক্লাস করতে, বেশ। আর একটা কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে কি বলেছেন ভারত পথিক, কি বলেছিলেন ভারত পথিক, ভারত পথিক কে বলেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে কি বলেছিলেন ভারত পথিক, তাই তো বেশ। আর ওনার আর একটা সবথেকে ইম্পর্টেন্ট একটা বই আছে সেটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, কি গৌড়ীয়, গৌড়ীয় ব্যাকরণ, কি গৌড়ীয় ব্যাকরণ, বোঝা গেছে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বই, বোঝা গেছে। সংস্কৃত ভাষাকে মানে আরো সহজ করে তোলার জন্য এই গৌড়ীয় ব্যাকরণ কিন্তু ব্যাকরণকে সহজ করার জন্য কি করে তোলেন এই গৌড়ীয় ব্যাকরণ লেখেন, বোঝা গেছে। আর ভারতপতি কে বলেছিলেন, কে বলেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যে মানে কোনো ব্যক্তির কোনো মহান ব্যক্তির যখন তোমরা নাম দেবে না, সে যে উপাধি পেয়েছে, সে যে সমাজে কাজ করেছে, তার সম্মানার্থে হয়েছে যে উপাধিগুলো তাকে ধরবে, যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, তাই তো, তারপরে হচ্ছে মহাত্মা গান্ধীজি বলে, তাই তো মহাত্মা গান্ধী, তারপর হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাই তো, এইগুলোর জন্য আমরা তুলে ধরতে পারি, এই সমস্তগুলো লিখবে সবসময়, বোঝা গেছে বেশ। আমি একবার রিভাইজ করে দিচ্ছি, সুন্দর করে ভালো করে দেখে নাও, বেশ একদম ঝটপট রিভাইজ করে দিচ্ছি একদম, ওকে বেশ। 1772 কি জন্ম, কি জন্ম 1772 জন্ম, তাই তো। 1814 কি পার্সেপ্ট অফ জেসাস, 1815 কি 1815 কি আত্মীয় সভা, 1816 বেদান্ত স্যার বাংলায় অনুবাদ করেন, 1817 পট ও মান্ডুক্য কি করেন বাংলায় অনুবাদ করেন, 1819 কি করেন 1819 হচ্ছে মন্ডুক, মন্ডুক ওটা কি করেছিলেন উপনিষদটা বাংলায় অনুবাদ করেছিলেন। এরপর কি আছে 1821 কি করেছিলেন না সংবাদ কৌমুদি, 1822 মিরাতুল আকবর স্ত্রীর সম্পত্তির উপর কি অধিকার, স্বামীর সম্পত্তির উপর স্ত্রীর অধিকার আন্দোলন করেছিলেন মিরাতুল আকবর। 1822 বলে দিলাম। আর একটা হচ্ছে কি আরেকটা কি ছিল 1822 তিনটি ছিল, একটা হচ্ছে কি 1822 হচ্ছে মিরাতুল আকবর স্বামীর সম্পত্তির উপর স্ত্রীর অধিকার, বোঝা গেছে। আর হচ্ছে অ্যাংলো হিন্দু কলেজ 1823 হচ্ছে সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন, যে আইনটা ছিল সেখানে কি করেছিলেন আন্দোলন করেছিলেন। 1826 বেদান্ত কলেজ, 1827 কি 1827 হচ্ছে বজ্রসূচি অনুবাদ করেছিলেন। 1828 ব্রাহ্ম সমাজ, 1828 হচ্ছে ব্রাহ্ম সভা, 1828 হচ্ছে ব্রাহ্ম সভা। 1829
1829 কি হয়েছিল 1829-এ? না বলো, সহিংসা প্রথা বন্ধ হয়েছিল। 4 ডিসেম্বর 17 নম্বর রেগুলেশন দ্বারা বন্ধ করেছিল। উইলিয়াম বেন্টিং ভারতের কি ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন। বোঝা গেছে? বেশ। 1833 কি হলো? মৃত্যু হলো। আর 1964 কি হলো? না ভারত সরকার ওনার সম্মানার্থে ডাক টিকিট পাস করলো। পরিষ্কার? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন? ওনাকে ভারতপতি বলেছিলেন, তাই তো? রাষ্ট্রপতি কে দিয়েছিলেন? আকবর দিয়েছিলেন, দ্বিতীয় আকবর। বোঝা গেছে? আর ওনাকে প্রথম বলা হয় কি? ভারতের প্রথম আধুনিক মানুষ। ভারতের প্রথম আধুনিক মানুষ। বোঝা গেছে? তাহলে কতটা কার্যকরী বলতো? যে সতীদাহ প্রথা তখনকার দিনে, এখনকার দিনে কেউ হুট করে বন্ধ করতে পারছে? বাল্য বিবাহকে বন্ধ করতে পারছে? কত কিছু সরকার পদক্ষেপ নিয়েছে। কন্যাশ্রী, রূপশ্রী, কেন্দ্র সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, তাই না? তাই সমস্ত কিছু মাধ্যমে কিন্তু বাল্য বিবাহ এখনো কিন্তু বন্ধ করার চেষ্টা চলছে। তখনকার দিনে এইভাবে সতীদাহ প্রথা, জীবন্ত মানুষকে জ্বালিয়ে মারা হতো। কিভাবে অত্যাচার করা হতো? ঢাক, তারপরে যে ডাঙ্কা, যে বড় বড় ঢোলগুলো হয়, তারপরে কাঁসর, কাঁসি যেটা আমরা বলি, তাই না? বিভিন্ন রকম বাজনা বাজানো হতো। কারণ ওই যে চিৎকার করতো যে মহিলা, সেই চিৎকারটা বন্ধ করার জন্য কি করতো? না ওইসব বাজানো হতো। সেই সতীদাহ প্রথা বন্ধ করার জন্য কি করা হয়েছিল? না এই 300 জন স্বাক্ষর করার একটা অ্যাপ্লিকেশন গভর্নমেন্টের কাছে দিয়েছিল। বোঝা গেছে? আর কিছু রাজা রামমোহনের আর কিছু অসুবিধা আশা করছি সবাই মনে থাকবে। রাজা রামমোহন রায় সম্পর্কে সবাই মনে থাকবে। আর পরবর্তী ক্লাস থাকবে তোমাদের আশা করছি দেবেন্দ্রনাথ ঠাকুর বা স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণদেব। বোঝা গেছে? পরবর্তী ক্লাস এই 3 জনের থাকবে। পরবর্তী ঠিক কালকে ঠিক 7টায়, সন্ধ্যে 7টায়। বোঝা গেছে? আর আজকে এই পর্যন্তই শেষ। ক্লাস করে অবস্থা তো পুরো গলার অবস্থা খারাপ। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে, যারা অফলাইনে আছো তারা তো বলতেই পারছো, আমি মেটেরিয়াল দিয়ে দেবো। আর যারা অনলাইনে আছো তারা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে জানাবে তোমরা কি ভিডিও চাইছো। আর কোনো সমস্যা হলে ভিডিওতে কমেন্ট করবে, কোনো কিছু অসুবিধা নেই। আমার টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা ওইখানে সমস্ত কিছু ভিডিও আপডেট পেয়ে যাবে, আর ফেসবুকেও পেয়ে যাবে। আর তোমরা কমেন্ট করতে থাকো, কোনো অসুবিধা থাকলে কোনো অসুবিধা কিছু নেই। বোঝা গেছে? পরিষ্কার? তাহলে আজকে এখানেই শেষ।